দেখো, তোমাদের এই যে 18তম লোকসভা নির্বাচন আসতে চলেছে, তো তোমরা জানো অলরেডি ডেট ঘোষণা হয়েই গিয়েছে। তো এই যে লোকসভা নির্বাচন ডেট ঘোষণা হওয়ার সাথে সাথেই চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হুড়োহুড়ি হচ্ছে, কোথাও কোথাও মারপিট শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে গণ্ডগোল হচ্ছে। শুধুমাত্র লোকসভা নির্বাচন নয়, যে কোনো নির্বাচন, সে পঞ্চায়েত হোক বা বিধানসভা হোক, যে কোনো নির্বাচনেই কিন্তু দেখবে প্রচুর পরিমাণে প্রার্থীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়, এমনকি মারামারি গণ্ডগোল পর্যন্তও কিন্তু হয়। কিন্তু এইগুলো কেন হয়? এর আসল কারণটা কি? সত্যিই কি আসল কারণ যে গদি পাওয়া, না একটা নির্দিষ্ট জায়গায় বসা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? সেই গোপন রহস্যটা নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আমাদের সঙ্গে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকের সাথে ভিডিওটিকে শেয়ার করো। তো চলো জেনে নেওয়া যাক। তোমরা কোথাও কি দেখেছো যে এরকম তোমাদের আশেপাশে অনেক চাকরিজীবী মানুষ রয়েছে, তাদের মধ্যে কেউ চাকরি চলাকালীন পেনশন পেয়েছে? কখনোই সম্ভব নয়। প্রত্যেকে তোমরা জানো যে পেনশন পেতে গেলে তাকে যে পর্যন্ত তার চাকরির বয়স থাকে সেই পর্যন্ত তাকে চাকরি করতে হবে, তারপরে রিটায়ার্ড হলে পরে তারপরে কিন্তু গিয়ে সে পেনশনটা পাবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস বলবো বা এমন একটা জিনিস দেখাবো যেখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে চাকরি চলাকালীনও কিন্তু পেনশন পাচ্ছে। এমনকি পেনশনটা শুধু পাচ্ছেই না, এবং পেনশনটা ধীরে 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 বাড়ছে। সেই জিনিসটাই আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখাবো এবং আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি কিন্তু ভিডিওটিকে দেখতে হবে। তো আমাদের ভারতবর্ষের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুসারে ভারতবর্ষে দু ধরনের সরকার থাকে। এক হচ্ছে কেন্দ্র সরকার, আর দুই হচ্ছে রাজ্য সরকার। এই যে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকারে এখন বর্তমানে নরেন্দ্র মোদীর পরিচালিত বিজেপি সরকার রয়েছে। আর যদি আমি আমাদের এই রাজ্যের কথা বলি, মানে পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল দলটি রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে দুটো সরকার কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানে দেখতে পাই। এই কেন্দ্র সরকারের হচ্ছে দুটো আইনসভা রয়েছে, এক হচ্ছে রাজ্যসভা আর দুই হচ্ছে লোকসভা। এই যে লোকসভা বলছি, এই লোকসভা নিয়েই কিন্তু এইবারে এই যে 18তম লোকসভা নির্বাচনটা হবে। কীরকম? এই লোকসভায় কিছু সিট রয়েছে, মানে কিছু সদস্য সংখ্যা থাকে। সেই সদস্য সংখ্যার মধ্যে কিন্তু এই লোকসভার যে আসনগুলো, সেই আসনের মধ্যে কিন্তু একটা লড়াই চলবে। সেটাই হচ্ছে এই 18তম লোকসভা। এই যে লোকসভায় প্রত্যেকটা দলের একটা করে প্রার্থী থাকে। এবারে যে প্রার্থীটা আমাদের জয়যুক্ত হয় সেই প্রার্থীকে কিন্তু আমরা বলি কি এমপি। ঠিক আছে, তো আজকেরে আমরা পুরোপুরি জানবো এই এমপিদের সম্পর্কে, যে এমপিরা কত টাকা বেতন পান, কি কি সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে তারা পায়। এবং প্রথমেই আমি যে কথাটা বলেছিলাম যে এই যে প্রার্থীদের মধ্যে যে এত লড়াই, এত গণ্ডগোল কেন, সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেখো, এইবারে আসি রাজ্য সরকারের কথায়। রাজ্য সরকারের সাধারণত একটা আইনসভা রয়েছে, সেটা হচ্ছে বিধানসভা। কোনো কোনো রাজ্যে দুটো থাকে, একটা হচ্ছে বিধানসভা থাকে আর একটা হচ্ছে বিধান পরিষদ থাকে। আর এখানে এই যে বিধানসভাতে যারা নিযুক্ত হয়, যেসব সদস্যরা জয়যুক্ত হয়, তাদেরকে আমরা এমএলএ বলি। ঠিক আছে, তোমরাও তোমাদের আশেপাশে যে বিধানসভা রয়েছে সেখানকার এমএলএ তোমরা জানো, শুনেছো যে সে হচ্ছে তোমাদের ওখানকার বিধায়ক বা এমএলএ। ক্লিয়ার? লোকসভায় মোট আসন সংখ্যা হচ্ছে 543টা। এই 543টা আসনের মধ্যে কিন্তু লোকসভায় যুদ্ধ হবে। ঠিক আছে, যে কে এই 543টা আসনে বসতে পারবে, কোনখান থেকে কোন প্রার্থী এই 543খানা আসন পাচ্ছে। আর রাজ্যসভার কথা যদি আমি বলি, তাহলে রাজ্যসভায় আসন সংখ্যা হচ্ছে 245খানা। তাহলে রাজ্যসভায় 245খানা আসন থাকে, আর লোকসভায় হচ্ছে 543খানা আসন থাকে। যদি আমি টোটাল হিসাব করি লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, তাহলে টোটাল আমি পাই হচ্ছে 788খানা আসন। এই 788খানা আসনে যারা জয়যুক্ত হয় তারাই হচ্ছে আমাদের সম্মানীয় নেতামন্ত্রী। আমরাই কিন্তু তাদেরকে সম্মান দিই নেতামন্ত্রী হিসেবে বা এমপি হিসেবে। এই 788খানা আসন ছাড়াও আরও কিছু আসন থাকে, যেগুলো হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু মনোনীত হন। দেখো, আমাদের ভারতবর্ষে টোটাল হচ্ছে 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
তাহলে এই যে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল যদি আমি টোটাল ধরি, তাহলে এই 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অনেক বিধায়ক কিন্তু রয়েছে, মানে বিধানসভায় যারা সদস্য হন, যাদেরকে আমরা এমএলএ বলি, তাদেরকে আমরা বিধায়ক বলে থাকি। তাহলে সেই বিধায়ক রয়েছে। আমি যদি ধরি, আমি মোটামুটি ধরে নিচ্ছি যে পুরো ভারতবর্ষে যে এই যে 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল টোটাল মিলিয়ে মোট বিধায়ক রয়েছে 4556। এবারে এই যে এমপি আর এমএলএ দুজনকে মিলিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের কাছে এমপি ছিল কতগুলো? টোটাল ভারতবর্ষে 788খানা। আর আমি টোটাল এমএলএ পেলাম কতগুলো? মোটামুটি আমি ধরেছি 4556টা। যদি এই দুজনকে মানে এমপি আর এমএলএ টোটাল যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত? 5344 জন। তাহলে এই যে 5344 জন, এগুলো হচ্ছে এমপি এবং এমএলএ দুটো মিলিয়ে। এই যে 5344 জন, এরা হচ্ছে কিন্তু আমাদের কাছে সম্মানীয় এমএলএ এবং এমপি, এবং তার মধ্যে অনেক নেতা মন্ত্রীও কিন্তু থাকে। তো আজকেরে আমি মেনলি তোমাদেরকে বলবো যে এই যে একজন এমপি, এই এমপি কত টাকা স্যালারি পায় এবং সরকারের কাছ থেকে সে কী কী সুযোগ সুবিধা। তো এই যে এমপি থাকে, এই এমপিদের উপরে আমাদের যে ভারত সরকার রয়েছে, সেই ভারত সরকার মোটামুটি 2,70,000 টাকা প্রতি মাসে কিন্তু খরচ করে শুধুমাত্র এই এমপিদের উপরে। একটা এমপির উপরে কিন্তু প্রত্যেক মাসে 2,70,000 টাকা খরচ করে। আবার রিপিট করছি, 2,70,000 টাকা পার মান্থ কিন্তু খরচ হয় একটা এমপির পিছনে। দেখো, একজন এমপি যে স্যালারি পায়, মানে বেসিক যে স্যালারিটা পায়, যেমন তোমরা প্রত্যেকেই জানো একটা জব করলে একটা স্যালারি পায়। ভোট এলেই প্রত্যেকটা প্রার্থী দেখবে এসে হাত জোড় করে বলে যে আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে সুযোগ দিন। আর এই সেবার জন্যই তারা কিন্তু সরকারের কাছ থেকে পেয়ে থাকে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা, যদি সে এমপি হয়ে যায়। তোমরা যারা বেকার, তারা যদি হাত খরচ করতে চাও, হাত খরচে যদি টাকা না থাকে, তাহলে মা বাবার কাছে টাকা চাইতে হয়। তখন মা বাবা কত টাকা হাত খরচের জন্য দেবে? জোর হলে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে, এর বেশি দেবে না। আর যারা মোটামুটি কাজকর্ম করো, তারা কত হাত খরচ পেতে পারো বা কত খরচ করো? জোর হলে 100 টাকা, বা আমি যদি সর্বোচ্চ ধরি তাহলে হচ্ছে 500 টাকা। কিন্তু এখানে মজার ব্যাপারটা দেখো, একজন এমপি হয়েছে, এমপি হওয়া তো আর মুখের কথা না, এমপি তো আর এমনি হয়নি, এত মারামারি এত গন্ডগোল করে এমপি হয়েছে, তাহলে সে হাত খরচ কত পাবে? হাত খরচ পায় কিন্তু একজন এমপি হাত খরচ পায় পার ডে 2000 টাকা। তার মানে যদি আমি 1 মাসের হিসেবে ধরি, তাহলে 1 মাসে একজন এমপি শুধুমাত্র হাত খরচ করার জন্য পায় হচ্ছে 60,000 টাকা। একজন এমপি সে শুধুমাত্র তার যে নির্বাচনী এলাকা রয়েছে, নির্বাচনী এলাকা, একজন এমপির নির্বাচনী এলাকা হচ্ছে 4টে বা 9টা, 4টে থেকে 9টা এমএলএর যে এরিয়াটা থাকে, সেটা হচ্ছে একটা এমপির নির্বাচনী এলাকা। ঠিক আছে? তো সেই নির্বাচনী এলাকায় শুধুমাত্র ঘোরার জন্য একজন এমপি প্রত্যেক মাসে পায় 70,000 টাকা। কত টাকা পায়? 70,000 টাকা কিন্তু সে পায় তার ওই নির্বাচনী এলাকাটা পুরোপুরি ঘোরার জন্য প্রত্যেক মাসে। তো সারা বছরে তুমি তোমার এরিয়ার যে এমপি রয়েছে, সেই এমপিকে কতবার দেখতে পাও সেটা তুমি দেখো। একজন এমপি হয়েছে, তাহলে এমপি হয়েছে মানে তার অনেক অফিসিয়ালি কাজ থাকবে। এবার অফিসিয়ালি কাজ করার জন্য তার একটা অফিসের দরকার, তাহলে সে কী করবে? একটা অফিস করবে। এবার অফিস করলে শুধু তো অফিস করলে হবে না, সেই অফিসটা মেনটেনেন্স খরচ রয়েছে, সেই অফিসটাকে মেনটেনেন্সের জন্য সেখানে কত বিল আসছে, কী আসছে, সমস্ত কিছু মেনটেনেন্সের জন্য কিন্তু সেই টাকাটাও দেয় কে? সেই টাকাটাও দেয় কিন্তু ভারত সরকার। এবং কত টাকা দেয়? প্রত্যেক মাসে 60,000 টাকা করে দেয় শুধুমাত্র একজন এমপির অফিসের জন্য। একজন এমপির প্রত্যেক মাসে কত টাকা ফোনের খরচ হয় জানো? সেই একটা এমপিকে ভারত সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে শুধুমাত্র ফোন খরচের জন্য 5,000 টাকা দেওয়া হয়, শুধুমাত্র ফোন খরচের জন্য 5,000 টাকা, যেখানে কিনা তুমি মোটে প্রত্যেক মাসে ফোন খরচের জন্য ব্যবহার করো 200 থেকে 300 টাকা। সেখানে একজন এমপি ভারত সরকারের কাছ থেকে পেয়ে থাকে শুধুমাত্র ফোন খরচের জন্য 5,000 টাকা। এমনকি একজন এমপি 4,000 লিটার জল ফ্রি পান প্রত্যেক মাসে, এটা তার সুবিধা দেওয়া হয় এটা সরকারের তরফ থেকে। আর কি দেওয়া হয়?
50,000 ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রিক দেওয়া হয়, প্রত্যেক মাসে দেওয়া হয় 50,000 ইউনিট পর্যন্ত ফ্রি ফ্রি কারেন্টের বিল। আর দেওয়া হয় কি, দিল্লির মতো জায়গায় থাকার জন্য একটা ফ্রি বাড়ি দেওয়া হয়। এখানেই কিন্তু শেষ নয় বস, আরও কিন্তু রয়েছে, এখনো অনেক আছে এমপিদের ব্যাপারে। দেখো, সেটা এমপি মানুষ বলে কি শুধু সবসময় এক জায়গায় বসে কাজ করবে? তার কি ঘুরতে ইচ্ছা হবে না? অবশ্যই ঘুরবে তো। আর ঘোরার জন্যও তো রয়েছে, ঘোরার জন্য তো সরকার দিচ্ছে, তো অসুবিধা কোথায়? তাহলে দেখো, যদি একজন এমপি যদি ঘুরতে যেতে চায়, তাহলে সে যদি বাই রোড যায়, মানে রোডে করে যদি সে তার গাড়ি নিয়ে যদি ঘুরতে যায়, তাহলে সেই গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পার কিলোমিটারে 16 টাকা করে দেয় সরকার, গভর্নমেন্ট, ভারতীয় গভর্নমেন্ট 16 টাকা করে পার কিলোমিটারে 16 টাকা করে দিয়ে দেয় একটা এমপিকে। এবারে যদি সেই এমপির হঠাৎ করে মন চেঞ্জ হলো, তার মনে হলো আমি গাড়িতে করে যাব না, আমি ট্রেনে করে যাব, তাহলে সেই ট্রেনে করে সে ঘুরতে যাওয়ার জন্য তাকে ফার্স্ট ক্লাস এসি রুম দেওয়া হয়, এসি কোচ দেওয়া হয় এবং আনলিমিটেড ফ্রি টিকিট। মানে তার যখন ইচ্ছা হলো সে চলে গেল এসি ট্রেনে চড়ে, এসি কোচে চড়ে। আবার তার হয়তো মন পরিবর্তন হলো, সে মনে করলো আমি প্লেনে করে যাবো, উড়ে যাবো প্রত্যেক। তাহলে প্লেনে করে যদি যেতে যায়, তাহলে তার জন্য প্রত্যেক বছরে 34খানা টিকিট ফ্রি থাকে, প্লেনের টিকিট। তোমাদের সঙ্গে এই যে তথ্যগুলো আমি শেয়ার করলাম, পুরোপুরি সরকারি নথি অনুযায়ী কিন্তু আমি বললাম। এছাড়াও কিন্তু একজন এমপি আরও অনেক অনেক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকে। এইবারে আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে পেনশনের ব্যাপারটা, যেটা আমি তোমাদেরকে ভিডিওর একদম প্রথমেই বলেছিলাম যে ভিডিওটিকে স্কিপ না করে দেখো, তবেই কিন্তু তুমি জানতে পারবে। প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কখনোই এরকম দেখোনি যে কর্মজীবন চলাকালীন কেউ পেনশন পায়। সেটাই এবার আমি তোমাদেরকে বলি। একজন এমপি যদি নিযুক্ত হয়, তাহলে সে 5 বছরের জন্য নিযুক্ত হয়। 5 বছর পরে যদি সে আর এমপি না থাকে, তাহলে কিন্তু সে 5 বছর পর থেকে সে পেনশন পেতে শুরু করে এবং পেনশন হচ্ছে 25,000 টাকা করে সে প্রতি মাসে কিন্তু সে পেনশন পায়। এবং পেনশন পেতে পেতে সে যদি আবার পুনরায় নিযুক্ত হন সেই সংসদে, তাহলে কিন্তু সে ওই পেনশনটাও পাবে এবং তার সাথে এই যে আমি আগে যে সুযোগ সুবিধাগুলো বললাম, যেগুলো একজন এমপি পেয়ে থাকেন, যে 2,70,000 টাকা করে, সেরকম এই প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু সেই এমপি পাবে এবং তার সাথে যে পেনশনের 25,000 টাকা পাচ্ছিল সেটাও পাবে এবং আস্তে আস্তে কিন্তু এই পেনশনের টাকাটা আরও কিন্তু বাড়তে থাকে। এমপিরা মনে করেন যে এই যে সরকার যে মাইনেটা তাদেরকে দিচ্ছে, সেই মাইনের থেকে বেশি মাইনে তাদের আরও দরকার। তাহলে তারা কি করেন, তারা যেহেতু একটা আইনসভার সদস্য, তাই তারা সবাই মিলে কি করে, একটা আইন পেশ করে এবং সেই আইনটা পেশ করে তারা কিন্তু তাদের মাইনেটাকে ইচ্ছে মতো কিন্তু যতটা বাড়াতে চায় তারা কিন্তু বাড়িয়ে নিতে পারে। মেনলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে এমপিরা কত টাকা বেতন পায় এবং সরকারের তরফ থেকে কি কি সুযোগ সুবিধা পায়। এছাড়াও কিন্তু এমএলএ রয়েছে, মানে যারা বিধায়ক হয়, এবং বিধায়কের টোটাল সংখ্যাটাও আমি তোমাদেরকে বলেছিলাম। তো এই যে এমএলএ রয়েছে, এই এমএলএরাও কিন্তু সরকারের তরফ থেকে স্যালারি পায় এবং সরকারের তরফ থেকে এরাও কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা পায়। তো এমএলএদেরকে নিয়ে না হয় অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং প্রত্যেকের সাথে খুব করে শেয়ার করো, যাতে প্রত্যেকেও এই ইনফরমেশানটা পেয়ে যায়। আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে রেখো আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।